সালামু আলাইকুম। আমার প্রিয় ক্লাস 9 এর শিক্ষার্থীরা, আমি আব্দুল্লাহ আজকে চলে এলাম তোমাদেরকে সহপাঠ পড়াতে। আর সহপাঠের আজকে আমরা পড়ব যেই চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আগে কখনোই সহপাঠে ছিল না। আমাদের যেই পরিবর্তনগুলো এসেছে শিক্ষার বইগুলোতে, শিক্ষা ব্যবস্থা বা এত বড়, বড় কথা বলব না। সহজ কথায় আমাদের বইগুলোতে যে কয়েকটা পরিবর্তন এসেছে, তার মধ্যে একটা খুব ভালো পরিবর্তন আমার কাছে মনে হয়েছে এই উপন্যাসটাকে এড করা। সেটা হলো ১৯৭১। তো এটা হুমায়ূন আহমেদের লেখা। আর হুমায়ূন আহমেদের লেখাকে আমরা অনেক রিলেট করতে পারি। কারণ হুমায়ূন আহমেদ আমাদের সময়ে আমাদের ভাষায় তিনি লিখেছেন। তাই আজকে আমরা ১৯৭১ পড়ব। তার আগে একটু তোমাদের কাছে জানতে চাই, তোমরা সবাই কেমন আছো? আমি একটু চ্যাটে তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই তোমরা সবাই কেমন আছো? হুম, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমি অনেক, অনেক ভালো আছি। আমি আশা করি একজন বলেছে জোরে কথা বলতে। আমাকে একটু সবাই জানাও তো ভলিউমে কি প্রবলেম আছে কিনা? ভলিউমে কি প্রবলেম থাকলে আমাকে একটু জানাও তো। হ্যাঁ? আমার কাছে মনে হচ্ছে যে ভলিউম ঠিক আছে। আচ্ছা। সো ভলিউম যদি ঠিক থাকে আমাকে একটু বলো যে আমাকে কি স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? এটা আমাকে একটু জানাও কি? হ্যাঁ? আমাকে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং স্পষ্ট দেখা যাচ্ছে কিনা? এটা আমি একটু জানতে চাই তোমাদের কাছ থেকে। সাউন্ড সমস্যা, হ্যাঁ? স্যার কথা আস্তে আসছে। কি মাইকের পজিশন তো ঠিক আছে? মাইকের পজিশন একদম পারফেক্ট প্লেসে আছে। মাইক নিয়ে কোনো প্রবলেম নাই। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। সো এভরিথিং ইস ফাইন, অল ক্লিয়ার। আজকে আসলে অনেক গরম পড়েছে। ঢাকায় আজকে অস্বাভাবিক গরম। আমি জানি না অন্যান্য জেলায় কি অবস্থা। হ্যাঁ, আমি এটা বলে দিব। আমি এটা বলে দিব। একটু চ্যাটটা অফ করে দিতে হবে। মেহেদী, তুমি জাস্ট ১ টা মিনিট থাকো। আমি এখনই চ্যাটটা আচ্ছা ঠিক আছে। চ্যাটটা পজ করে দাও। ওকে। সো হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। চ্যাটটা আমি পজ করে দিয়েছি। আমি একটু বলে নেই ১ম এ যে ঢাকায় আজকে অসম্ভব গরম। তো এই গরমের মধ্যে আসলে আমাদের চেষ্টা করতে হবে যথাসম্ভব প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়া। আমি নিজে একটা কাজে চট্টগ্রাম গিয়েছিলাম। গতকাল সকালে চট্টগ্রামে নামি। আবার আজকে সকালে রওনা দিয়ে আজকে জোহরের নামাজের সময় চলে এসেছি বাসায়। আবার আগামীকালকে সকালে আমি একটু রংপুরের উদ্দেশ্যে রওনা দিব। সো সব ঠিকঠাক থাকলে ইনশাআল্লাহ আমি বিকেল ৩টা-৪ টার মধ্যে রংপুর চলে যাওয়ার কথা। বাসেই যাচ্ছি। আবার চলে আসবো। ওটাও একদিন পরে চলে আসবো ট্রেনে করে। এনিওয়ে, এই গরমের মধ্যে আমরা চেষ্টা করব সবাই একটু সুস্থ স্বাভাবিকভাবে নিজেদের সময়টাকে চালিয়ে নিতে। আর তাও আল্লাহ বাঁচিয়েছে যে আমাদের দূরে কোথাও গিয়ে কোচিং-টোচিং করতে হচ্ছে না। শিখতে পড়ার কারণে বাসায় বসেই ফ্যানের নিচে ক্লাস করতে পারছি। না হলে এটা একটা কঠিন বিষয় হয়ে পড়ত। তো আমরা দেখব যে বর্ণনামূলক প্রশ্ন আসে আমাদের সহপাঠে। আমরা এতদিন শুধুই সৃজনশীল পেয়ে এসেছি আমাদের প্রশ্নগুলোতে। কিন্তু আমরা এবারে দেখছি যে বর্ণনামূলক প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্নে কিন্তু ভালো নম্বর, ১০ নম্বর ২ টা প্রশ্নে। তো আমাদের একটু দেখতে হবে কিভাবে বর্ণনামূলক প্রশ্ন লেখা হয়ে থাকে। তো আমরা সবই দেখব। তার আগে আমি তোমাদেরকে এটাও বলে নিই যে আমরা আজকের এই ক্লাসটা ১ম থেকেই আমি বলব তোমাদেরকে যে তোমরা নোট করবা। আমি গুরুত্বপূর্ণ যা তোমরা পাবা আমার আজকের লেকচারের মধ্যে তোমরা নোট করবা। অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ না থাকলেও নোট করবা। তাতে যেটা হয় অনলাইন ক্লাসে অনেক ঘুম আসে। এই কাজগুলো করলে ঘুমটা চলে যায়। আর যদি কারো ঘুম আসে তাহলে আ চোখে মুখে পানি দিয়ে আসবা বা দাঁড়িয়ে, দাঁড়িয়ে ক্লাস করবা। কিন্তু কেউ ক্লাস করতে আমি চ্যাটটা ওপেন করে রেখেছি। কিন্তু কেউ ক্লাস করতে কাইন্ডলি ঘুমাবা না। এতে কোনো কাজের কাজ কিছুই হবে না তোমার। তো আমরা চলো আজকের ক্লাসটা শুরু করে দেই। আজকে আমরা আর কোনো কথা বাড়াচ্ছি না। আমি পজ করে দিলাম চ্যাটটা। আর একদম ১ম এই আমি বলে দেই ক্লাসের তোমাদের কিন্তু ২ টা লিঙ্ক দেখবা তোমাদের কমেন্টে আছে। একটা লিঙ্ক হচ্ছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য, আরেকটা লিঙ্ক হচ্ছে বিজনেস এবং কমার্স এবং আর্টস এর স্টুডেন্টদের জন্য। সো ওই লিঙ্ক ২ টাতে ক্লিক করলে তোমরা একটা জিনিস পূরণ করতে পারবা। যারা এখনো করো নাই তারা অবশ্যই এটা করে নাও। এটা সবার জন্য বাধ্যতামূলক। তো যারা এখনো পূরণ করো নাই লিঙ্কটা দেখো। আমি এই চ্যাট বক্সের মধ্যে দিয়ে রেখেছি। ওখান থেকে দেখে নাও। এনিওয়ে, আজকে আমরা পড়ব ১৯৭১। ১৯৭১ পড়ার আগে আমরা যেই কাজটা করব সেটা হলো আমরা ১৯৭১ নিয়ে পড়ার আগে হুমায়ূন আহমেদ নিয়ে কিছু জিনিস আমরা পড়ব। হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেছিলেন কবে, মৃত্যুবরণ করেছেন কবে, কি আশয় বিষয় এগুলো। পৃষ্ঠা ১ থেকে ২০ আজকে আমরা পড়ব।
হুমায়ূন আহমেদ বাংলাদেশের একজন খুবই গুরুত্বপূর্ণ কথাসাহিত্যিক, চলচ্চিত্রকার এবং টিভি নাট্যকার। তিনি 1948 সালে জন্মগ্রহণ করেন। 13ই নভেম্বর। কোথায় জন্মগ্রহণ করেন? তিনি জন্মগ্রহণ করেন নেত্রকোনা জেলায়। শৈশব কৈশোর তার কিভাবে কাটে? পিতার কর্মসূত্রে দেশের নানা শহরে তিনি কাটিয়েছেন। যেমন হুমায়ূন আহমেদের আপন ছোট ভাই আহসান হাবীব, যিনি বাংলাদেশের বিখ্যাত একজন কার্টুনিস্ট। তো তিনি বলেছেন তার স্কুল টাইম বইটাতে, বইটা আমি পড়েছিলাম আজ থেকে অনেক বছর আগে। তিনি প্রায় ১০ বছরে তিনি ১০ টা স্কুলে পড়েছেন। কারণ তার বাবার বদলির চাকরি। এক জেলা থেকে আরেক জেলায় যেত, ভর্তি হতো। এরকম। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভিন্ন স্কুলে, উচ্চ মাধ্যমিক তিনি কোথা থেকে দেন? এইচএসসি ঢাকা কলেজ থেকে। আর তার অনার্স মাস্টার্স করেন তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে এবং তিনি পিএইচডি করেন নর্থ ডাকোটা স্টেট ইউনিভার্সিটি থেকে আমেরিকাতে। আর তিনি পোস্ট ডক্টরাল করেন ওই একই ইউনিভার্সিটি থেকে, নর্থ ডাকোটা স্টেট থেকে। এবং কর্মজীবনের শুরু হয় তার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। বাট 1973 সালে তিনি ঢাকা ইউনিভার্সিটি টিচার হন, 1973 থেকে রসায়ন বিভাগে। 1996 তিনি তার অধ্যাপনা থেকে অবসর নেন। অধ্যাপনা থেকে অবসর নেবার কারণ ছিল তিনি এতটাই ফেমাস হয়ে যান এবং এতটাই ব্যস্ত হয়ে পড়েন তার নাটক, সিনেমা এবং অন্যান্য বিষয়াদি নিয়ে, বই-টই, বই লেখাটেখি এগুলো নিয়ে, তিনি আসলে চাইলেও এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতার মতো কাজ তিনি আর করতে পারছিলেন না। হুমায়ূন আহমেদকে নিয়ে একটা কথা আমি উদাহরণ দেই ক্লাসগুলোতে। আজকালকার দিনে আমরা সায়েন্সকে এতটা উপরে জায়গা দেবার চেষ্টা করি, যেটা হলো এই পুঁজিবাদের আরেকটা ধোঁকা। যেমন আর্টস আর্টস বা কমার্সে যারা পড়ে আমাদের সোসাইটি তাদেরকে ধরেই নেয় যে তারা হচ্ছে খারাপ শিক্ষার্থী, খারাপ স্টুডেন্ট। খারাপ স্টুডেন্টরাই হচ্ছে আর্টসে পড়ে আর কমার্সে পড়ে। ভালো স্টুডেন্টরা সায়েন্সে পড়ে। এটা একটা ফালতু কথা, একটা রাম ছাগলের মতো কথা। ১ম কথা হচ্ছে এটা। হুমায়ূন আহমেদের তুমি যদি বিজ্ঞানী সত্তার দিকে তাকাও বা তার এই সায়েন্সের সত্তার দিকে তাকাও, তিনি একজন কেমিস্ট ছিলেন, রসায়নবিদ। কি করেন নাই? পিএইচডি করছেন নর্থ ডাকোটা স্টেট থেকে, পোস্ট ডক্টরাল করছে। ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি ডিপার্টমেন্টের টিচার ছিলেন। তো এইটা আমাদের জীবনে কি ভূমিকা রাখছে? কি ভূমিকা রাখছে এটা? কোন ভূমিকাই রাখে নাই। ঘোড়ার ডিম ভূমিকা রাখছে। কিন্তু হুমায়ূন আহমেদের বই, হুমায়ূন আহমেদের নাটক, হুমায়ূন আহমেদের সিনেমা, মানে তার যে আর্টস এর সত্তাটা, এইটা অসম্ভব প্রভাবিত করছে আমাদের সবাইকে। হুমায়ূন আহমেদ ভালো লেখক কি খারাপ লেখক সেটা যার, যার ব্যক্তিগত কথা। কিন্তু হুমায়ূন আহমেদ পড়তে শিখিয়েছে আমাদেরকে। উনিই ১ম দেখিয়েছেন যে টিনের চালে বৃষ্টির শব্দ অনেক সুন্দর। বর্ষার দিনে ব্যাঙের ডাকের শব্দটা অনেক সুন্দর। ঝিঁঝি পোকার ডাক অনেক সুন্দর এবং থই, থই করা ভরা জোছনা অনেক সুন্দর। হুমায়ূন আহমেদই এগুলো আমাদেরকে শিখিয়েছেন। তো হুমায়ূন আমাদেরকে পড়তে শিখিয়েছেন। হুমায়ূন আহমেদ আমাদেরকে পড়তে শিখিয়েছেন। তাহলে আমরা বুঝলাম যে আর্টস এর সত্তাটার গুরুত্ব অনেক বেশি। সায়েন্স এর কাজগুলো থাকে মোস্টলি এক্সিকিউশন লেভেলের। অর্থাৎ সেগুলো একটা অর্ডার প্রতিপালন করার মতো। কমার্সের কাজ যদি ধরি, কমার্স অ্যান্ড ইকোনমিক্স, সেটা হলো লেনদেন সম্পর্কিত। আর আর্টস এর কাজ হলো, আর্টস এটা নির্ধারণ করে দেয় কে কোন ধরনের জামা পরবে, মানুষ কিভাবে চিন্তা করবে, সমাজ কোন দিকে আগাবে, এটা ঠিক করে দেয় আর্টস এর যে সত্তা সেটা। তো হুমায়ূন আহমেদকে এইজন্যই আমরা দেখি যে তিনি তার গল্প, কবিতা, উপন্যাস, নাটক, বই, মানে বই তো অবশ্যই, এবং মুভি সবকিছু দিয়ে আমাদেরকে কিভাবে বিমোহিত করে রেখেছিলেন। সার্বক্ষণিক সাহিত্য চর্চা, নাটক, সিনেমা নির্মাণে তিনি মনোযোগ দেন। তিনি যেহেতু ঢাকা ইউনিভার্সিটির চাকরিটা ছেড়ে দেন। বাংলাদেশের গ্রামীণ ও নাগরিক জীবনের সাথে হুমায়ূন আহমেদের অন্তরঙ্গ পরিচয় ছিল। আমি একটু একটা জিনিস কারেক্ট করে দিই, হ্যাঁ? এখানে হুমায়ূন আহমেদ বানানটা না ভুল লেখা হইছে। সো এটা হুমায়ূন হবে এইভাবে, দীর্ঘ উ দিয়ে। ঠিক আছে? এই ভুলটা আমরা করব না। বিশেষত ২০ শতকের ৭০ ও ৮০ দশকের নাগরিক মধ্যবিত্ত জীবনের চিত্র অঙ্কনে তিনি অপূর্ব নৈপুণ্য দেখিয়েছেন। আমাদের এখানে যে নাটক এবং সিনেমায় আমরা যেই ধরনের নাটক, সিনেমা বলো বা তার মূলত তার বইয়ে বলো, তার বই আসলে অনেক বড়লোকদের জন্য লেখা হয়নি। আটপৌরে মধ্যবিত্ত সমাজের মানুষের জীবনটা যেমন হয়, তেমনটাই তিনি লিখেছেন, লিখে দেখিয়েছেন। তো আমরা এটা খুব সুন্দর করে তার বইকে পড়ে আমাদের নিজেদের জীবনের সাথে রিলেট করতে পারি। মানুষ কোন জিনিসটাকে ভালোবাসে বা কোন জিনিসটা তার ভালো লাগে, যেটা সে রিলেট করতে পারে। এখন তুমি বঙ্কিমের বই পড়লে দেখা যাবে উনি যেই দাঁত ভাঙা বাংলায় লিখেছেন, এই বাংলা তো আরো ১০০ বছর আগে থেকেই ব্যবহার হয় না। তারপরে তুমি অনেক ক্ষেত্রে রবীন্দ্রনাথের বই পড়েও আজকালকার জেনারেশন রিলেট করতে পারে না। কিন্তু হুমায়ূন আহমেদের বই যদি তুমি পড়ো, তুমি রিলেট করতে পারবা।
আমি কিন্তু তুলনা করছি না। আমি কিন্তু বলছি না যে হুমায়ূন আহমেদ বঙ্কিম বা রবীন্দ্রনাথের চেয়ে ভালো লেখক। অবশ্যই না। রবীন্দ্রনাথ এবং বঙ্কিমের সাথে হুমায়ূন আহমেদ কোনো তুলনা করার মতো লেখকও না। কিন্তু হুমায়ূন আহমেদের লেখার মধ্যে যেই প্রাঞ্জলতা রয়েছে, যেই সহজবোধ্যতা রয়েছে, এটা খুব দ্রুতই আমাদেরকে আকর্ষণ করে এবং আমরা এটার সঙ্গে নিজেদের জীবনের অনেক বৈশিষ্ট্যের মিল খুঁজে পাই। বৈজ্ঞানিক কল্পকাহিনী তিনি লিখেছেন মানে সায়েন্স ফিকশন, শিশু-কিশোর সাহিত্য, ভ্রমণ কাহিনী, আত্মজৈবনিক রচনা সবই তিনি লিখেছেন। আমার মনে পড়ে আমি হুমায়ূন আহমেদ ১ম পড়া শুরু করি ২০০৭ সাল থেকে। ভ্রাম্যমাণ লাইব্রেরি এখন তো বন্ধ হয়ে গেছে এটা। সো ভ্রাম্যমাণ লাইব্রেরি যখন আসতো, আমাদের বাসার কাছাকাছি একটা আসতো। একটা ছোট্ট একটা ভ্যান। মানে ভ্যান বলতে বলছি পিকআপ ভ্যান। তো সেখান থেকে আমি নিয়ে হুমায়ূন আহমেদের বই পড়তাম। তখন থেকে অনেক বড় ভক্ত হয়ে যাই হুমায়ূন আহমেদের। আর হুমায়ূন আহমেদের বই পরবর্তীতে অন্য কোথাও আমার দেখা হয়েছে, পড়া হয়েছে। যেমন বিভিন্ন লাইব্রেরি থেকে নিয়েই পড়তাম। আ হুমায়ূন আহমেদের বইয়ের সঙ্গে অনেক মেমোরিজ আছে। কিন্তু আত্মজীবনীমূলক বইয়ের কথা বললে তার একটা বই আমার স্মৃতিপটে অম্লান হয়ে আছে। বইটার নাম হলো 'কিছু শৈশব'। এই বইটা হুমায়ূন আহমেদের শৈশবের বেশ কিছু কাহিনী নিয়ে। ২০০৮ সালে এটা আমি আমার মা তখন বেঁচে ছিলেন। অবশ্যই আমার মা তো মৃত্যুবরণ করেছেন এই রোজার ঈদের দিন। সরি কুরবানির ঈদের দিন। মানে ২ সপ্তাহ আগে। আমি আমার মাকে নিয়ে আমার মা আমাকে নিয়ে গিয়েছিল। তখন আমি বইটা কিনেছিলাম। ২১শে বইমেলা থেকে। সাবলীল গদ্যভঙ্গি, বহুমাত্রিক হাস্যরস এবং বিষয়গত বৈচিত্র্য তার রচনার বৈশিষ্ট্য। কথাসাহিত্যিক ও নাট্য নির্মাতা হিসেবে হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা কিংবদন্তি হয়ে আছে। বাজারের চাহিদা মেটাতে তিনি জনপ্রিয় ধাঁচের বহু গদ্য লিখেছেন। তবে তার কালোত্তীর্ণ রচনার পরিমাণও অনেক। তিনি ছিলেন একজন নিপুণ গল্পকার। তো হুমায়ূন আহমেদের কালোত্তীর্ণ কিছু লেখাও রয়েছে, যেগুলো অনেক মূল্যবান লেখা। সৌরভ, নির্বাসন কিংবা হুমায়ূন আহমেদের আ নন্দিত নরকে। কিন্তু হুমায়ূন আহমেদের অনেক সস্তা দরের লেখাও আছে। তিনি বাজারে চলার জন্য ওই লেখাগুলোও লিখতেন। তো একরৈখিকতা এবং সাংকেতিকতা রক্ষা করে জীবনের বিশেষ দিক উন্মোচিত হয়েছে তার অনেক চমৎকার ছোট গল্পে আরকি। মানে সাংকেতিকতা, একরৈখিকতা এগুলো কিছুই না। জাস্ট এখানে এই বইয়ে আসলে একটু ভক্কর-চক্কর করে লিখে কঠিন করে বোঝানোর জন্য। সহজ কথায় হচ্ছে তিনি এমন অনেক কিছু অনেক উপমা দিয়ে, অনেক রূপক দিয়ে তার অনেক গল্পে তিনি প্রকাশ করেছেন। অনেক বড় ভাব। বড় উপন্যাস বেশ কয়েকটি লিখলেও তার সাফল্য ও সিদ্ধি এসেছে মূলত ছোট আকারের উপন্যাসে। আর তিনি জনপ্রিয় চরিত্র সৃষ্টি করেছিলেন কয়েকটি, যেমন হিমু, তার মধ্যে রয়েছে মিসির আলি, তার মধ্যে রয়েছে শুভ্র রয়েছে, কিন্তু শুভ্র অতটা জনপ্রিয় চরিত্র না। হিমু আর মিসির আলি যতটা জনপ্রিয় চরিত্র। আর তিনি বেশ কিছু বৈজ্ঞানিক কল্পকাহিনীও লিখেছেন। এবং ব্যক্তিগতভাবে আমার কাছে মোহাম্মদ জাফর ইকবালের চেয়ে হুমায়ূন আহমেদের বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলোকে আরো অনেক বেশি উপভোগ্য বলে মনে হয়। ২১শে বইমেলা তাকে ঘিরে উৎসবের বাড়তি আমেজ পেত। তার নাটক ও সিনেমা প্রায় আলোড়ন তুলত বৃহত্তর ভোক্তা সমাজে। ২১শে বইমেলাতে হুমায়ূন আহমেদের বইয়ের প্রভাবটা কতটা বিস্তৃত ছিল, এটা বোঝার জন্য অন্য প্রকাশের সামনে দাঁড়ালেই দেখা যেত। প্রতিবার অন্য প্রকাশের সামনে যখনই যাব না কেন দেখা যেত যে অনেক ভিড় মানুষের। আর হুমায়ূন আহমেদ যেইবার থাকতো, যেমন হুমায়ূন আহমেদ প্রায় প্রতিদিনই যেত বা ২ দিন পরই যেত। উনি তখন তো সিগনেচার দিত, অটোগ্রাফ দিত আরকি মানুষকে। উপচে পড়া ভিড় ছিল অন্য প্রকাশে। কারণ হুমায়ূন আহমেদের একটা সময়ের পর থেকে বেশিরভাগ বই বেরিয়েছে অন্য প্রকাশ থেকেই। তো তাই অন্য প্রকাশ হুমায়ূন আহমেদের কাছে যেমন মানে অন্য প্রকাশের বেড়ে ওঠার পেছনে হুমায়ূন আহমেদের অনেক বড় ভূমিকা আছে। তো সেই অন্য প্রকাশের স্টলেই হুমায়ূন আহমেদকে দেখা যেত। দেশে বিদেশে তিনি অনেক পুরস্কার পেয়েছেন এবং তিনি মৃত্যুবরণ করেন ২০১২ সালের ১৯শে জুলাই এবং তিনি আমেরিকায় মৃত্যুবরণ করেন চিকিৎসারত অবস্থায়। আমার মনে পড়ে তিনি কিছু ফিচার লিখতেন পত্রিকাতে, নিউ ইয়র্কের নীলাকাশে ঝকঝকে রোদ, যেগুলো প্রকাশিত হতো 'প্রথম আলোতে'। আর তিনি যখন সেখানটাতে ছিলেন, তার এই চিকিৎসার জন্য যথাসাধ্য ব্যয় করা হয়েছে, চেষ্টা করা হয়েছে। কিন্তু দিন শেষে হুমায়ূন আহমেদ আর সুস্থ হন নাই। কোলন ক্যান্সারে তিনি মৃত্যুবরণ করেন। হুমায়ূন আহমেদের উল্লেখযোগ্য রচনা বলে শেষ করা যাবে না। এখানে অনেকগুলো দেওয়া আছে। এবারে আমরা মূল পাঠে চলে যাচ্ছি। আমি একদম লাইন বাই লাইন পুরোটা পড়াবো না। কারণ ২০ পৃষ্ঠা রিডিং পড়িয়ে দেবার মতো বয়সে আমার শিক্ষার্থীরা নাই। বরং আমি এখানে ক্যারেক্টার গুলোর কথা বলবো, একটু আলোকপাত করব, এগিয়ে যাবো আস্তে। কিভাবে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে কথা বলব। আর তোমাদেরকে সবশেষে ২ টো প্রশ্ন প্র্যাকটিস করাবো। বর্ণনামূলক প্রশ্ন। এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে না। আসবে শুধুই বর্ণনামূলক প্রশ্ন। তো মীর আলী চোখে দেখে না। আমরা এবারে একটা ক্যারেক্টারকে দেখব যে ক্যারেক্টারটার নাম কি? ক্যারেক্টারটার নাম হলো গিয়ে মীর আলী। মীর আলী। আমরা একটা চরিত্রকে পেলাম যে চরিত্রটার নাম হলো
মীর আলী। মীর আলী চরিত্রটির মাঝে আমরা এমন কিছু বিষয় দেখতে পাবো, যেগুলো আমাদের এই দক্ষিণ এশিয়ার বা গ্রামীণ জীবনের বাংলাদেশের একজন বয়স্ক মানুষের জীবনকে ফুটিয়ে তোলে। মীর আলী থাকেন তার ছেলের সঙ্গে। তার স্ত্রী মারা গেছেন অনেক আগে। মীর আলী বেশ বয়স্ক মানুষ। তিনি চোখে দেখেন না ঠিকঠাক। তার বয়স হয়ে গেছে ৭০ এর মতো। আ এবং বেশি একটা শব্দও তিনি সহ্য করতে পারেন না। এটা হয়, যেটা আজকালকার দিনে কেন সবসময় যেকোনো বৃদ্ধ মানুষের ক্ষেত্রে এটা হয়। তো তার বড় ছেলের নাম হচ্ছে বদিউজ্জামান। তার বড় ছেলের একটা দোকান আছে, মণিহারি দোকান। যেটা কোথায়? যেটা মধুবন বাজারে। মণিহারি দোকান কি? মণিহারি দোকানটা হচ্ছে এখনকার দিনের স্টেশনারি দোকানের সাথে তুলনা করতে পারো। মণিহারি বলতে যদিও বোঝানো হয় যে আ নানা ধরনের শৌখিন বিষয়। কিন্তু এগুলো আসলে এখন আর শৌখিন বিষয় না। স্টেশনারি বলতে ধরো যেখানে খাতা, পেন্সিল, কলম, স্কেল, মানে এরকম মানে রুলার, ইরেজার, এরকম নানা জিনিসপাতি পাওয়া যায়। তাকে তুমি বলতে পারো মণিহারি দোকান। তো তেমনই একটা মণিহারি দোকান ছিল তার ছেলের, সেটা মধুবন বাজারে। তার ছেলের নাম হলো বদিউজ্জামান। তো রোজ সন্ধ্যায় তিনি দোকানটা বন্ধ করে ৭ মাইল হেঁটে বাড়িতে আসে। মানে বোঝা যাচ্ছে যে হাড় ভাঙা খাটুনি খেটে তার জীবন কাটে। ৭ মাইল হেঁটে আসা এটা কিন্তু চাট্টিখানি কথা নয়। তো বদিউজ্জামান এই কাজটাই প্রতিদিন করেন। তিনি দোকান বন্ধ করার পরে ৭ মাইল হেঁটে তিনি বাড়ি ফেরেন। তো আমরা যখন গল্পটাকে এগোতে দেখছি, তখন আমরা দেখছি যে মিষ্টি সুরে একটা সময় যে এই আ বলছে যে আমাদের গল্পের যিনি মূল চরিত্র, তিনি যাকে আমরা এখান থেকে ১ম এই পাচ্ছি মীর আলী, তিনি বলছেন তার ছেলের বউকে যে, "ও বউ একটু বাইরে যাওন দরকার, বৌদিরে ওঠাও।" অনুফা, অনুফা হচ্ছে কে? তার ছেলের বউ। বাইরে যাবার বিষয়টা হলো, তিনি তো একজন বৃদ্ধ মানুষ এবং রাতে যখন তার প্রস্রাবের বেগ হয়, তিনি চাইলেও একা বাইরে বের হতে পারেন না। ভয়, এটা একটা কারণ আছে। আরেকটা কারণ আছে, তিনি বয়সের কারণে এখন চোখে কম দেখেন। আরো একটা কারণ আছে, তিনি শারীরিকভাবে বেশ দুর্বল হয়ে গেছেন। তো সবকিছু মিলিয়ে রাতে চাইলেও তিনি নিজে গিয়ে টয়লেটটা সারতে পারেন না। এই টয়লেটটা সারার জন্য অন্য কোনো মানুষের হেল্পের দরকার পড়ে। এক্ষেত্রে সাধারণত তিনি তার ছেলে বদিউজ্জামানকে ডেকে থাকেন। এখন বদিউজ্জামান ৭.৫ মাইল হেঁটে তারপরে বাসায় ফেরে। ফিরে সে রাজ্যের ঘুমের মাঝে তলিয়ে যায়। এই ক্লান্তির ঘুমের অতল গহ্বরে হারিয়ে যায়। তো স্বভাবতই এতে আমাদের মীর আলী আ কিছুটা অস্থির হয়ে যান এবং তার ছেলেকে যখন ডেকে পান না, তখন তার ছেলের বউ আসে। তার ছেলের বউ তার হাত ধরে নিয়ে যায় এবং এতে মানে মীর আলী বেশ লজ্জাও পায়। লজ্জা পাওয়ার একটা কারণ হচ্ছে তার ছেলের বউ তাকে এইভাবে টয়লেটে নিয়ে যাচ্ছে। কিন্তু সে তো অসহায় মানুষ, সে এটা বুঝতে পারে। সে একটা নিতান্তই অসহায় মানুষ। এবং যখন তার টয়লেট শেষ হয় তারপরে তার ছেলের বউ হচ্ছে ডাক দেয় তাকে এবং এভাবে তিনি যেয়ে শুয়ে থাকেন। এটা হয়। তো এইভাবে ওদের জীবনটা চলতে থাকে। হুম। তো তারপরে ধরো সে জিজ্ঞেস করে যে, "ফজর ওয়াক্তের দেরি কত?" উঠে গিয়ে। এরপরে, "দেরি আছে আব্বাজান উঠেন।" তো মীর আলী অনুফার সাহায্য ছাড়াই উঠানে ফিরে আসে। দক্ষিণ দিক থেকে সুন্দর বাতাস আসছে। রাত্রির ২য় প্রহর শেষ হয়েছে বোধহয়। ১টা ২টা করে শিয়াল ডাকতে শুরু করেছে। মীর আলী হৃষ্ট গলায় বলে, মীর আলী মনে করে যে কিছুটা ক্লান্ত হয়ে বলে যে, "রাইত বেশি বাকি নাই।" অনুফা জবাব দেয় না, কিন্তু হাই তুলে। তো সে যেটা করে যে যখনই সে রাতে ঘুম থেকে ওঠে, মানে আমাদের মীর আলী সাহেব রাতে ঘুম থেকে ওঠার পর তার আর ঠিকমতো ঘুম আসে না। এটা কিন্তু হয়। এটা শুধু বয়স্ক মানুষ না, এটা অনেকেরই হয়। আর বয়স্ক মানুষদের আবার এই ঘুমের সমস্যাগুলো অনেকের মধ্যেই থাকে আরকি। তো দেখা যায় তার রাতে ঘুম আসে না। রাতে ঘুম না আসার কারণে কি হতো? রাতে ঘুম না আসার কারণে সে হচ্ছে বসে থাকতো। দেখা যেত যে বসে, বসেই তার সময় কাটছে বা বসে, বসেই হচ্ছে তার দিনগুলি অতিবাহিত হচ্ছে। তো তিনি বসে থাকতেন। ঠিক আছে? আবার কখনো তিনি শুয়ে থাকতেন এবং যখন তিনি শুয়ে থাকতেন তার ঘরে, সেই রাতের বেলা যেহেতু তার ঘুম আসছে না আর, তো যত রকম শব্দ চারিদিকে আছে সবগুলোর দিকে তার মনোযোগ যেত। যে কোথায় কে ফিসফিস করে কথা বলছে, কোথায় কে নিঃশ্বাস নিচ্ছে, কোন জায়গাতে হঠাৎ করে কাক ডেকে উঠল। এরকম নানাবিধ কথা ভেসে ওঠে। তার ভেসে ওঠে বলতে বোঝাচ্ছি যে তার কানে এসে ধরা পড়ে। তো মীর আলী বাধ্য ছেলের মতো বিছানায় শুয়ে পড়ে।
কারণ তিনি চান, তার আবার আরেকটা বদভ্যাস আছে। দেখা যায় তিনি চান যে উঠানে তিনি বসে থাকবেন রাতের বেলা, মধ্যরাতে। কারণ তিনি প্রস্রাবের পরে তার যেহেতু ঘুম আসছে না, এখন তিনি করবেন কি? কিন্তু তার ছেলে কিংবা ছেলের বউ কেউই তাকে এটা অ্যালাউ করে না। কেউই তাকে এভাবে শুতে দেয় না। সরি, এভাবে তাকে আসলে দিন শেষে বসে থাকতে দেয় না। তো তিনি শব্দগুলো দেখেন, বদি খুব, খুব করে কাশছে। বদি মানে বদিউজ্জামান তার ছেলে। টিনের চালে ঝটপট শব্দ। কিসের শব্দ? বানর? না, এরকম নানা ইয়ে। মানে তার মনে চৌকির নিচে সবগুলো হাঁস, হাঁসের সাউন্ড। তারপর তার একটা নাতি আছে, নাতির নামটা হচ্ছে পরিবাণু। পরিবাণু দুধ খেতে যাচ্ছে, তো অনুফা দুধটা দিবে না এবং নানাভাবে চাপা গলায় শাসাচ্ছে তার মেয়েকে। অনুফা তার মেয়েকে শাসাচ্ছে। তার মেয়ের নাম কি? তার মেয়ের নাম হচ্ছে পরিবাণু। এই পরিবাণুকে বলা হচ্ছে মীরালির নাতনি। তো এইভাবে আমাদের গল্পটা চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। তার মনে হয় সকাল হচ্ছে নাকি, ভোরের প্রতীক্ষা করে, তার তলপেটে আবার চাপ দেয় বা আবার ভারী হয়ে ওঠে। তার মানে আবার তার টয়লেটে যাবার প্রয়োজন পড়বে। বৌদি, ও বৌদি, বদিউজ্জামান, কি একটু বাইরে যাওয়ার দরকার। বৌদি সারা শব্দ করে না। পরিবাণু তারস্বরে কাঁদে, মানে চিৎকার করে কাঁদে, দুধ খেতে চায়। ও বৌদি, বদিউজ্জামান, আসি আসি, তাড়াতাড়ি কর। আরে সত্যি, এক রাইতে কয়বার বাইরে যাইবেন? বৌদি প্রচন্ড একটা চড় বসায় পরিবাণুর গালে, মানে ওর মেয়েটার গালে। কারণ ওর মেয়েটা খেতে চাচ্ছিল বারবার এবং দুধ খেতে চাচ্ছিল, এটার জন্য। টর্চটা দাও অনুফা। অনুফা টর্চ খুঁজে পায় কিন্তু অন্ধকারে ব্যাটারি খুঁজে পায় না। এবং এই দেরি করতে করতে যেটা হয় যে মিরালি একটা সময় বুঝতে পারে তিনি বিছানায় প্রস্রাব করে ফেলেছেন। তিনি বিছানায় প্রস্রাব করে ফেলেছেন। তিনি আর প্রস্রাবটা ধরে রাখতে পারেন নাই। তো তার জন্য এটা আসলে একটু বিচলিত হবার মতোই ছিল। কারণ আগে তিনি এটা কখনোই করেন নাই। তো এরপরে তার ছেলে আসে বদিউজ্জামান মীর আলীকে নিয়ে, মানে তার বাবাকে নিয়ে যায় যেখানে তিনি আ টয়লেটে যান সেখানটাতে। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকক্ষণ অপেক্ষা করার পরও ফিরে আসছে না আমাদের গল্পের মূল নায়ক মীর আলী। তো পরে এটা নিয়ে হচ্ছে দেখা যায় যে আবার ভালোই চিল্লাচিল্লি করে আ আমাদের বদিউজ্জামান। ঠিক আছে? যে, কি হইছে? রাইড শেষ করবেন নাকি?" তারপরে এটা বলছে যে, "নাহ, একটা সাপ গেল সামনে দিয়া।" আমাদের এই বদিউজ্জামান বলছে যে, "তার সামনে দিয়ে একটা সাপ গেছে।" "আরে ধুত্তেরি সাপ, উড়েন দেখি।" মনে হয় জাতি সাপ, বিরাট লম্বা মনে হইল। আচ্ছা, এইভাবে গল্পটা আগাতে থাকে। আমি একটু মূল অংশে আসি। ঠিক আছে? তো আজান দেয় এরপরে। আজান দেওয়ার পরে হচ্ছে সে বলে যে সে গোসল করে তারপরে নামাজ পড়বে। তখন বদিউজ্জামান বলে যে, "গোসল করার দরকার কি? আপনি অজু করে নামাজ পড়েন। গোসল কেন?" তখন সে বলে যে রাত্রে মানে তার শরীরটা নাপাক। কারণ এই যে সে তো বিছানায় প্রস্রাব করে দিয়েছে। হুম। তো ৫০ জন সৈন্যের একটা দল গ্রামে এসে ঢুকে এবং সেটা থাকে আসলে মিলিটারি দল। তো মিলিটারি দল ৫০ জন গ্রামে এসে ঢোকার কারণে একটা মানে একটা এলোমেলোভাবে একটা চলা, এরকম একটা ব্যাপার হয়। তাদের পায়ের বুটেরও কোনো শব্দ হয় না। তো দেখা যায় যে বদিউজ্জামানকে ডাকে এবং এটা জানাতে চেষ্টা করে আমাদের এই মূল চরিত্র বদিউজ্জামানের বাবা মীর আলী। কিন্তু বদিউজ্জামান এটাকে খুব একটা পাত্তা দেয় না। "আরে ধুত্তুরি, যত ফালতু ঝামেলা, চুপ করে বসে থাকেন।" এরকম ঝাড়ি দিয়ে যায়। যদি আমরাও অনেক সময় বয়স্ক মানুষকে ঝাড়ি দিই, জিনিসটা কিন্তু কখনোই করা উচিত না। মানে আজকে তার জীবন যৌবনটা গেছে বলে আমরা তাকে এইভাবে ঝাড়ির উপর রাখতে কোনোভাবেই পারি না। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আজকে আমি একটু বসি, হ্যাঁ? একটু বসে পড়াই। তো ময়মনসিংহ এবং ভৈরব লাইনের একটা স্টেশনের নাম হচ্ছে কি? নান্দাইল স্টেশন। তো এখানে দেখা যাচ্ছে যে যাচ্ছে সময় রাস্তায় ৪-৫ টা রিক্সা ঠুনঠুন করে ঘন্টা বাজিয়ে যাত্রী খুঁজছে। সুরেলা গলা শোনা যাচ্ছে, "রুয়াইল বাজারে যাওনের কেউ আছইন? রুয়াইল বাজার।" এরকম বলছে। তো চলছে সবকিছু। রুয়াইল বাজার এই অঞ্চলের সবচেয়ে বড় বাজার। নান্দাইল রোড থেকে এটা ১০ মাইল দূরে। তো দেখা যেত যে মানুষের তো আসলে অহংকারের বিষয় দিয়ে শেষ নয়। তো স্থানীয় লোকদের একটা অহংকার ছিল যে কি নেই এই বাজারে, ঠিক আছে? কি নেই এই বাজারে? ধান চালের আড়ত আছে, পাটের গুদাম আছে, ধান ভাঙানোর কল আছে, চায়ের দোকান আছে, এমনকি রেডিও সারাবার একজন কারিগর পর্যন্ত আছে। এটা যে সময় লেখা, ওই সময়ের গ্রামে রেডিও সারাবার মানে রেডিও আছে মানে বিশাল ব্যাপার। ঠিক আছে? রেডিওটা মানে এখনকার দিনে যেমন কেউই রেডিও শুনে না, কিন্তু তখন রেডিওটা একটা বিশাল ব্যাপার ছিল আরকি। ধরো এখনকার দিনের স্মার্টফোনের মতো। তো এইভাবে আমরা দেখতে পাই যে আমাদের গল্পটা আগাতে থাকে। তো গল্পটা আগাতে আমরা এই জায়গাতে দেখি যে মানে আরো কিছু ক্যারেক্টারকে।
তো জংলা মাঠের পেছনে যেমন নীলগঞ্জ গ্রাম। তো এখানে একটা জনপদ রয়েছে। তো আমরা এই জায়গাতে দেখব যে এই জনপদের মধ্য নিয়ে আরো কিছু কথা যেগুলো তোমাদের মানে পরীক্ষায় আসার মতো আরকি। সো চন্দ্রকান্ত সেন, আচ্ছা চন্দ্রকান্ত সেনের দেখি। ২ বিঘা জমির উপর একটা হুলস্থুল ব্যাপার। সুসং দুর্গাপুরের মহারাজার নায়েব চন্দ্রকান্ত সেন মশাই এ বাড়ি বানিয়ে গৃহপ্রবেশের দিন মানে ঘরে ঢোকার দিন সাপের আঘাতে মারা গেছে। আচ্ছা। চন্দ্রকান্ত সেন প্রচুর ধনসম্পদ করেছিলেন। তার মৃত্যুর পর ওগুলোর কোনো হদিস পাওয়া যায়নি। তো সবাই ধারণা করত যে তিনি এগুলো গুপ্তধনের মতো কোথাও পুঁতে রেখে গেছেন। সবাই অনেক খুঁজতো কিন্তু দিন শেষে কাজ-কাম কিছু হয় নাই। এবারে আমি আসি জয়নাল মিয়া। উনি খুবই সম্পদশালী একজন ব্যক্তি এবং উনি মিষ্টভাষী ওদের সাথে। তো আ আমরা দেখি এখানে যে মধুবন বাজারে তার ২ টা ঘরও আছে। কিন্তু লোকটা মেরুদণ্ডহীন। মানে আ সবার মন রেখে কথা বলার চেষ্টা করে। তাই গ্রাম্য সালিসিতে সবার কথাই সে সমর্থন করে এবং এতে বিচারটা আরো জটিল হয়ে যায়। এবার আমরা আরো একটা ক্যারেক্টার দেখব সেই নীলগঞ্জের মসজিদের ইমাম সাহেব। তো এই পুরো গ্রামে ২ জন বাইরের মানুষ আছেন। একজন হচ্ছেন ইমাম সাহেব, অন্যজন হচ্ছেন স্কুলের হেডমাস্টার। সো ইমাম সাহেব অন্য গ্রাম থেকে আসা। এখন তিনি আশা পোষণ করছেন তিনি এখানেই বিয়ে করে সেটেল করবেন। আর অন্য একজন যিনি আছেন আসলে খাতা কলমে এই দুর্গম অঞ্চলের একটা স্কুলে অন্তত বেশ কয়েকজন শিক্ষকের থাকার কথা ছিল। কিন্তু সবশেষে শিক্ষক বলতে শুধু ওই একা। তিনিই হচ্ছেন এখানে উপস্থিত আছেন। আর কেউ উপস্থিত নাই। হুম। তো আমরা আচ্ছা, এবারে আমরা দেখি আরো কিছু কাহিনী এখানে ঘটে। হুম। গত বছর কৈবর্ত মানে হচ্ছে জেলে পাড়ায় খুন হলো একটা। নীলগঞ্জের মাতবররা এমন ভাব করলেন যে তারা যেন কিছুই জানেন না। থানা পুলিশ কিছুই হলো না। যার ছেলে খুন হলো সেই চিত্রা বুড়ি কিছুদিন ছোটাছুটি করলো, চিৎকার করলো। এরপরে নীলু সেনের কাছে গেল। তো নীলু সেন শুকনো গলায় বললেন, "তোদের ঝামেলা তোরা মেটা। থানাওয়ালার কাছে যা।" বুড়ি ফোঁপাতে বলল, "থানাওয়ালার কাছে গেলে আমারে দহের মধ্যে পুইত্তা থুইব কইছে।" মানে মনে করো একদম পুরো একটা খালের মধ্যে এমন আরকি। নীলু সেন গম্ভীর হয়ে গেলেন। টেনে বললেন, এদের ঘাটাঘাটি করা ঠিক না। রক্ত গরম জাত। কি করতে কি করবে? মানে তার ছেলেটাকে খুন করেছে আরকি। তো এইখানে হচ্ছে আমরা দেখি যে পরবর্তীতে দল বেঁধে কৈবর্তরা যায় মাছ ধরতে। এই মহিলাটাকে তারা আসলে নেয় না। আচ্ছা আমি একটা ব্রেক দেই একটু দাঁড়াও তো ৭৪৭ বাজে তো। একটু একটা বিরতি দিলাম। হ্যাঁ, আমার নিজের জন্যই দিলাম।
এখানে একটা খুনের কাহিনী হয় যেটা আমরা দেখছিলাম যে এখানে সেই খুনের কাহিনীটার পরপর তার যে মা সে হলো গিয়ে বেশ অনেকদিন মানে এই খুনের কাহিনীর জন্য আসলে সে বিচার চাওয়ার জন্য এখানটাতে সেখানটাতে যায়। পরবর্তীতে সেই বিচার তো পায়ই না। দিন শেষে এই ভদ্রমহিলা একজন ভিক্ষুকে পরিণত হতে হয় এবং তিনি হন এই নীলগঞ্জ গ্রামের ১ম ভিক্ষুক। এই যে আমরা দেখো একদম ১ম লাইনে যাও দেখো। এবং সব গ্রামের মতো এই গ্রামে একজন পাগলও আছে। সেই পাগলটাকে মতি মিয়ার শালা। পাগলের নাম কি? পাগলের নাম হচ্ছে নিজাম। মতি মিয়ার শালা নিজাম। সে বেশিরভাগ সময় কি সুস্থ থাকে। শুধু মাথা গরম হলে তখন তার গায়ে কোনো জামাকাপড় থাকে না। এই মাথা ও মাথা পর্যন্ত দৌড়ে সে বেড়ায়। এবারে আমরা আরো কিছু কথা নিয়ে আসবো এই গ্রাম নিয়ে। সেটা হলো ওই যে চিত্রা বুড়ি যে হচ্ছে পাগল হয়ে গেছে। সরি, যে পাগল হয়ে যায় নাই, যে হচ্ছে তোমার ওই মানে যার ছেলে মারা গেছে এবং যে হচ্ছে বিচার চাইছিল কিন্তু আলটিমেটলি বিচার পায় নাই। এই ভদ্রমহিলাই হচ্ছেন চিত্রা বুড়ি। সেই চিত্রা বুড়ি পরে ঘুমাইতো কোথায় জানো? উনি গিয়ে ঘুমাইতো মন্দিরে। তো সে হঠাৎ করে একটু পর পর জেগে উঠে যে কেলা যায় গো, লোকটা কে? কে যাচ্ছে এটা উনি বলেন আর কি। তার ঘুমাবার জায়গাটা কোথায়? সেনবাড়ির পাকা কালী মন্দিরের চাতালে ঘুমায়। এবং নীলু সেন তাকে থাকবার জন্য একটা ঘর দিয়েছিলেন। নীলু সেন তো একটা অবস্থা সম্পন্ন মানুষ ওই নীলগঞ্জ গ্রামের। তো দেবী মূর্তির পাশে সে কিছুটা নিরাপত্তাই বোধ করে। সে নিজেও যেহেতু ওই ধর্ম মানে ধর্ম অবলম্বন করেছেন। এজন্য তো গভীর রাতে দেবীর সঙ্গে তার কথাবার্তা হয়। যেমন দেখিস, এই মা কালী, আমার পুত্রে যে মারছে তুই তার কলজারা টাইন না খা, তোরে আমি জোড়া পাঠা দিব। জোড়া পাঠা কি বলি দিব আর কি, যেটা একটা আমাদের কুরবানি যেমন এই স্টাইলে বুক চিরা রক্ত দিব। হেই মা কালী, দেখিস রে বেটি, দেখিস। তো এরকম আসলে হতে থাকে। মা কালীর সাথে যেমন সে কথা বলে। তো এরকম একটা রাতে হঠাৎ করে সে খিলখিল হাসির শব্দ শুনে। তার পুরো একদম সারা রক্ত মানে ইয়ে হয়ে গেছে একদম, মানে উনি নিজেই স্টাক, একদম আটকে গেছে। কি হলো এটা? এই মা, হাসির শব্দ দ্বিতীয়বার আর শোনা গেল না। ডাক দিল তখন। দেবীরা তাদের মহিমা বারবার করে দেখাতে ভালোবাসেন না। এই বিষয়গুলো দেখবা, এই অলৌকিক বিষয়গুলো তুমি এ ওটা দেখছে, ও এর কাছে শুনছে, এর নানা ওর দাদার কাছে শুনছে, এগুলাই তুমি নিজে দেখছো? তুমি নিজে তো দেখো নাই। এই আর কি। তো চিত্রা বুড়ি আজকে রাতেও সুখ দুঃখের কথা বলতে থাকে এবং জোড়া পাঠার আশ্বাস দিয়ে ঘুমোতে যায়। ওই সময়টাতে হঠাৎ সে চিৎকার করে, কেলা যায় গো, লোকটাকে। কিন্তু বুড়ির মনে হলো অনেকগুলো মানুষ এদিকে আসছে, শব্দ করে পা ফেলছে। এরা হচ্ছে আসলে মিলিটারি এবং এরা সেনবাড়িতে যায়। সেনবাড়িতে এসে সেখানে তারা লাইট ফেলে। লাইট ফেলে হচ্ছে দেখার চেষ্টা করে সেনবাড়িতে কি চলছে না চলছে। কিন্তু বুড়ি আবার এতেও কিছুটা অবাক হয় যে ডাকাত নাকি। বুড়ি প্রথমে বুঝে না মিলিটারি এবং সে ভাবে যে ডাকাত হলে সেনবাড়ি থেকে কি ডাকাতি করবে। কারণ সেনবাড়ির নিজেরাই এখন হতদরিদ্র অবস্থায় রয়েছে। ওই ইট ছাড়া ওদের বাড়ি থেকে নেওয়ার মতো কিছুই আর নাই। তো এইভাবে চলছে। কৈবর্ত পাড়ার দিকে কি যাচ্ছে? মানে এটা একটা প্রশ্ন মনে হলো যে মিলিটারি যাচ্ছে কোথায়? তো এটা আগে ভাগে খবর দেওয়া দরকার কৈবর্ত পাড়াতে তাহলে। সেনবাড়ির পিছন দিক দিয়ে ছুটে গিয়ে খবর দিবে? মানে এরকম নানা রকম চিন্তা চিত্রা বুড়ির মাথায় ঘুরছে। কারণ হঠাৎ করে মিলিটারি চলে এসেছে। ৭১ সাল, তারা জানে যে এমন কিছু একটা ঘটছে দেশে। কিন্তু এখানে তাদের এই অজপাড়া গায়ে, এই দুর্গম জায়গায় যে মিলিটারি চলে আসবে তা তারা ঘুণাক্ষরেও ভাবেন নাই। তো না, কৈবর্ত পাড়ার দিকে যাচ্ছে না। জুম্মা ঘর পেছনে ফেলে তারা রাস্তায় উঠে গেল। টর্চ এলাও এখন আর ফেলছে না। তো বুড়ির মনে হলো যে স্কুল ঘরের দিকে যাচ্ছে কিনা, তাহলে তো আজিজ মাস্টারকে খবর দেওয়া দরকার। কারণ আবার উনি নিজেও কোনো বিপদ আপদে পড়েন কিনা। আজিজ মাস্টারের কথা আমি বলেছিলাম যে এই পুরো গ্রামে ২ জন আছে যারা এখানকার নয়, যারা বাইরের গ্রাম থেকে এসে থাকেন। তাদের একজন হলো ইমাম সাহেব, আরেকজন হলো হেডমাস্টার আজিজ মাস্টার। হুম। গ্রামে মিলিটারি ঢুকেছে এটা প্রথমে বুঝতে পারলেন নীলগঞ্জ মসজিদের ইমাম সাহেব। পাকা মসজিদের সিঁড়িতে দাঁড়িয়ে তিনি সূরা ইয়াসিন পড়ছিলেন। আজান দেবার আগে তিনি ৩ বার সূরা ইয়াসিন পড়েন। দ্বিতীয়বার পড়বার সময় অবাক হয়ে তিনি পুরো দলটাকে দেখলেন। এরা স্কুল ঘরের দিকে যাচ্ছে। প্রথমে কয়েক মুহূর্ত তিনি ব্যাপারটা বুঝতেই পারলেন না। সূরা ইয়াসিন শেষ করে দীর্ঘ সময় মসজিদের সিঁড়িতে বসে রইলেন। অন্ধকার এখনো কাটেনি। পাখপাখালি ডাকছে। ইমাম সাহেব মনস্থির করতে পারছেন না যে এখানে কি বসে থাকবেন নাকি খবর দেওয়ার জন্য তিনি ছুটে যাবেন।
এখন তিনি মসজিদের ভেতরে বসে থাকতে পারলে ভালো। কারণ সিঁড়িতে বসে থাকলে মিলিটারিরা তো যাচ্ছে, বলা তো যায় না। গুলি-টুলি করে বসলে। কিন্তু নীলগঞ্জ মসজিদের ভেতরে আবার তিনি কখনো ঢুকেন নাই। কথিত আছে এই মসজিদে নাকি জিন নামাজ পড়ে। এজন্য তিনি তার ভয় করে। অনেকের কাছে শুনছে ওইরকম কিন্তু নিজে কোনোদিন দেখে নাই। তো যাই হোক এখানে যে আসলে কিছু তো নাই নেওয়ার মতো। এই গন্ডগ্রামে, অজপাড়া গায়ে কি বুঝে আসলো মিলিটারিরা? তারা এখন এটা ভেবেই আসলে কুল পাচ্ছে না। তো ইমাম সাহেব ইউনিয়ন বোর্ডের রাস্তায় এসে দাঁড়ালেন। স্কুল ঘর বাঁশবনের আড়ালে পড়েছে, কিছুই দেখা যাচ্ছে না। মুসল্লিরা কেউ আসছে না কেন? নাকি মিলিটারির খবর জেনে গেছে সবাই? তার প্রবল ইচ্ছে হতে লাগলো নামাজ না পড়েই ঘরে ফিরে যেতে। আকাশ ফর্সা হতে শুরু করেছে, অথচ কারো দেখা তিনি পাচ্ছেন না। বেশ কিছুক্ষণ পর মতি মিয়াকে আসতে দেখা হলো। মতি মিয়া ইদানিং একটা মামলায় জড়িয়ে একটু ধর্মকর্মে অনেক উৎসাহী হয়ে পড়েছে আর কি। তো ইমাম সাহেব নিচু গলায় বললেন, "এই মতি, কিছু দেখলা? কি দেখমু? কিসের কথা কন? কিছু দেখো নাই? না, বিষয়টা কি?" ইমাম সাহেব আর কিছু না বলে চিন্তিত ভঙ্গিতে আজান দিতে গেলেন। আজান শেষ করে মতি মিয়াকে আবার জিজ্ঞেস করেন, "স্কুল ঘরের কাছে কিছুই দেখো নাই?" "নাহ, ব্যাপারটা কি ভাইঙ্গা কন। মনে হয় গ্যারামে মিলিটারি ঢুকছে।" "কি ঢুকছে?" "মিলিটারি।" "আরে কি কন? এই গ্যারামে মিলিটারি আইবো কেন?" "আমি যাইতে দেখলাম।" চোখের ধান্দা। আন্দাইরে কি দেখতে কি দেখছেন? নান্দাইল রোড তো এখন তক মিলিটারি আসে নাই। চোখের ধান্দা মানে হচ্ছে ধরো চোখে ভুল কিছু দেখেছেন। এটা বুঝিয়েছে। তুমি জানলা কেমনে? আমার শালা আইছে গতকাল, নিজামের বড় ভাই। আমি কিন্তু নিজের চোখে দেখলাম। আরে না, মিলিটারি আইলে এতক্ষণে গুলি ছুড়ে দিত। মিলিটারি কি সোজা জিনিস? ইমাম সাহেব নামাজ শুরু করবার আগে আরো ৩ জন নামাজি এসে পড়ল। তারাও কিছু জানে না। একজন এসেছে স্কুল ঘরের সামনে দিয়ে, সেও কিছু দেখেনি। ইমাম সাহেব আজ অত্যন্ত সংক্ষিপ্ত নামাজ পড়লেন। নামাজের শেষে সাধারণত তিনি হাদিস কোরআনের দুই একটি কথা বলেন। আজ কিছুই বললেন না। বাড়ির দিকে রওনা হলেন। বেশ আলো চারদিকে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে। ওয়েট। তো জোড়া শিমুল গাছের কাছে এসে তিনি আর চোখে স্কুল ঘরের দিকে তাকালেন। দেখলেন বারান্দায় সারি সারি সৈন্য। ইমাম সাহেবের মনে হলো যে স্কুল কম্পাউন্ডের গেটের কাছে দাঁড়ানো একটা লোক হাত ইশারা করে তাকে ডাকছে। লোকটির পরনে ফুল প্যান্ট এবং নীল রঙের একটা হাফ শার্ট। কিন্তু ইমামকে ডাকছে কেন? নাকি তিনি ভুল দেখছেন? তো যাই হোক, তিনি একটু ভয়ও পাচ্ছেন। আয়াতুল কুরসি পড়ে ৩ বার দোয়া ইউনুস পড়ে তিনি গেলেন। লোকটা এগিয়ে আসছে। এ কি? অতি দ্রুত দোয়া ইউনুস পড়লেন তিনি। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তো এই দোয়া পড়ার পরে নীল শার্ট পরা লোকটা এগিয়ে আসছে। কি চায়? আপনি কে? আমি এই গ্রামের ইমাম। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি একটু আসেন আমার সাথে। কই যাইতাম? আসেন, মেজর সাহেব আপনাকে ডাকেন। ভয়ের কিছু নাই, আসেন। ইমাম সাহেব ৩ বার ইয়া মুকাদ্দিমু পড়ে ডান পা আগে ফেললেন। সঙ্গে নীল শার্ট পরা লোকটা মৃদু স্বরে বলল, "এত ভয় পাচ্ছেন কেন? ভয়ের কিছু নেই তো।" তো আজিজ মাস্টারের আবার অনিদ্রা রোগ আছে, মানে ইনসমনিয়া যেটাকে বলে। রাতে ঘুম আসে না। অনেক রাত পর্যন্ত তার জেগে থাকতে হয় এবং এই জন্য তিনি অনেক বেলা পর্যন্ত ঘুমায়। আজ ভোরের আলো ফোটার আগেই তাকে জাগতে হলো, কারণ স্কুলের দপ্তরি ও দারোয়ান রাসমোহন প্রচন্ড শব্দে দরজায় ধাক্কা দিচ্ছে, যেন ভূমিকম্প হচ্ছে। তো জিজ্ঞেস করলো, "এই রাসমোহন, কি ব্যাপার?" "মিলিটারি, গ্রামে মিলিটারি আসছে স্কুল ঘরে।" "কি বলছিস রাসমোহন? আপনার স্যার ডাকে।" আজিজ মাস্টার দরজা খুলে দেখলো রাসমোহনের থুতনি বেয়ে ঘাম পড়ছে, মানে ভয় যেটা হচ্ছে আর কি। গায়ের ফতুয়াটাও ঘামে ভেজা। স্কুল থেকে দৌড়ে এসেছে বোধহয়। শব্দ করে শ্বাস টানছে। মানে এরকম একটা খাকি পোশাকের একজন পিয়ন দেখলেও সবাই ভাবে পাঞ্জাবি মিলিটারি। রাসমোহনের রজ্জুতে সর্পভ্রম হয়েছে। এটা মানে কি? রজ্জু মানে হচ্ছে রশি। সর্পভ্রম, সর্প মানে সাপ, ভ্রম মানে হচ্ছে ইলুশন, মানে যেটা নাই কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তো মানুষ অনেক ভয়ে থাকলে রশিকে দেখলেও সাপ মনে করে। এটাই বলছে আরকি। তো এভাবে চলছে কাহিনীটা যায়। তো কাহিনীটা যাবার পরে রতন মাঝির সঙ্গে দেখা হয়। বাড়ি ঢুকবার মুখে জয়নাল মিয়াকেও দেখা যায় এবং রাসমোহন এই মিলিটারির অভিজ্ঞতার কথা বলে। রাসমোহনের বর্ণনায় সে স্কুল ঘরের বারান্দায় ঘুমাচ্ছিল। চারদিকে অন্ধকার। কে যেন তার পায়ে একটা ঝাঁকুনি দিয়ে মুখে টর্চের আলো ফেলে। সে উঠে বসে দেখে স্কুলে মিলিটারি গিজগিজ করছে। জয়নাল মিয়া নিচু গলায় বলল, "আন্দাজ কতজন হইব?" "৪-৫০০ কম না।" "কও কি তুমি? বেশিও হইতে পারে। সবটি অনেক জোয়ান আরকি।" "জোয়ান তো হইবই। মিলিটারি দুবলা পাতলা হয় নাকি? হাতে অস্ত্রপাতি আছে?" জয়নাল বিরক্ত মুখে বলল, "অস্ত্রপাতি তো থাকবই। এরা কি বিয়া করতে আইছে?" আজিজ মাস্টার গম্ভীর গলায় বলে, "তারপর কি হয়েছে রাসমোহন?" তারা আমার নাম জিগাইল। আজিজ মাস্টার বলল, "কোন ভাষায়? উর্দু না ইংরেজি?" "বাংলায়।" পরিষ্কার জিগাইল, "তোমার নাম কি? তুমি কি? তুমি কে? কি করো?" "তা কিভাবে হয়? এরা তো বাংলা জানে না।" আমি স্যার পরিষ্কার শুনলাম, নিজের কানে শুনলাম। "তারপর বলো, তারপর কি হলো?" আমি কইলাম, "আমার নাম রাসমোহন। আমি স্কুলের দপ্তরি।" তখন তারা কইল, "হেডমাস্টারের ডাইক্কা আনো।" বাংলায় বলল। "জি স্যার।" আরে কি যে বলে পাগল ছাগলের মতো, এরা বাংলা জানে নাকি? তো এরকম ভাবে যাচ্ছে সময়টা।
এরকম ভাবে দেখো বিভিন্ন বর্ণনা ডাকতেছে ডাকতেছে ডাকতেছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো আমরা এখানে দেখি, আমরা একটু শেষ অংশটা একটু দেখি। হ্যাঁ, ওয়েট। তো জয়নাল মিয়া গম্ভীর গলায় বলল, এরা এইখানে থাকবার জন্য আসে নাই, বুঝলা? যাইতেছে অন্য কোনোখানে, ভয়ের কিছু নাই। একটা পাকিস্তানি পতাকা হাতে নিয়ে যাও। একটা পতাকা আছে না, বাঁশের আগায় বাইন্দা, ওটা যাও আর কি। আমি একলা যাব, বলেন কি? একসঙ্গে বেশি মানুষ যাওয়া ঠিক না। আসলে সবাই ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কারণে এ ওকে ঠেলে পাঠাচ্ছে, ও ওকে ঠেলে পাঠাচ্ছে। মানে আজিজ মাস্টার বুঝতে পারছে না কিভাবে কি করবে। ঠিক বেঠিক যাই হোক, আমি একা যাবো না। এইরকম করতেছো কেন মাস্টার? এরা বাঘও না ভাল্লুকও না। একা যাব না, আপনারা চলেন আমার সাথে। সকাল প্রায় 7টার দিকে 6 জনের একটি ছোট্ট দলকে একটি পাকিস্তানি ফ্ল্যাগ হাতে নিয়ে স্কুল ঘরের দিকে আগাতে দেখা গেল। রোগা আজিজ মাস্টার দলটির নেতৃত্ব দিচ্ছে। সে স্কুল ঘরের কাছাকাছি এসে গলা ফাটিয়ে চিৎকার করলো, পাকিস্তান! দলের অন্য সবাই আকাশ বাতাস কাঁপিয়ে বলল, জিন্দাবাদ! কায়েদে আজম জিন্দাবাদ! লিয়াকত আলী খান জিন্দাবাদ! মহাকবি ইকবাল জিন্দাবাদ! এই হলো প্রথম 20 পৃষ্ঠা। এবারে আমরা বর্ণনামূলক প্রশ্নে যাই। দেখো বর্ণনামূলক প্রশ্ন কেমন থাকবে। ক, মুক্তিযুদ্ধে বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্যের প্রভাব 1971 উপন্যাসের আলোকে সংক্ষেপে বর্ণনা করো। আর খ, মিলিটারিরা মুসলমানদের ক্ষতি করে না, গ্রামবাসীর এহেন বিশ্বাস যে কতটা ভ্রান্ত ছিল, সেটি 1971 উপন্যাসের পরিচয়ের আলোকে বিশ্লেষণ করো। আমি এখন এই উত্তরটা এখানে দিয়ে দিয়েছি, কিন্তু আমি তোমাদেরকে বলবো না এটা HW হিসেবে আমাকে উত্তরটা দিতে। তোমরা লিখবা কত? তোমরা লিখবা 4 পৃষ্ঠা, এবং তোমরা 19 মিনিটের বেশি সময় নিবা না। এখানেও 19 মিনিটের বেশি সময় নিবা না বর্ণনামূলক প্রশ্ন লেখার ক্ষেত্রে। কারণ আমরা প্রতি 10 নম্বরকে গড়ে 4 পৃষ্ঠার মধ্যে ভাগ করার চেষ্টা করি। যদি তোমার হাতের লেখা অনেক ফাস্ট হয়, তাহলে তুমি 5 পৃষ্ঠা লিখতে পারো। কিন্তু সেই খেলাটা তুমি পরীক্ষার হলে গিয়ে খেলতে যাবা না। আগেই যথাসাধ্য প্র্যাকটিস করে তারপরে পরীক্ষার হলে গিয়ে তুমি তোমার খেলা দেখাবা। তো যেটা আমি বলছিলাম সেটার কথায় আসি আবারও। এখানে আমরা যখন অ্যান্সার করব, আমরা কিভাবে অ্যান্সার করব দেখো। এই যে প্রথমটা গেল। এখানে আমরা প্রথমে এক কথায় উত্তর দিব, তারপরে পুরো জিনিসটাকে বর্ণনা করব। খ নম্বরটা, এটা একটু বড় করে লিখবো আমরা। তো আমি আসলে এখানে বেশি কথা বাড়াবো না, তোমরা নিজেরা ডেমোটা দেখে নিবা, যেটা কেমন হচ্ছে তোমাদের কাছে মনে হচ্ছে। মানে তোমরা সৃজনশীল প্রশ্নটা যে লিখবা, এটা ওয়েট, সরি নট সৃজনশীল, বর্ণনামূলক, তোমাদের মনে কোনো প্রশ্ন আছে কিনা। তো তোমরা এটা বর্ণনামূলক প্রশ্নটা দেখে দেখে প্র্যাকটিস করবা। ফার্স্ট অফ অল দেখে দেখে প্র্যাকটিস করলে তোমরা একটা আইডিয়া পেয়ে যাবা যে বর্ণনামূলক প্রশ্ন কেমন হয়, কি হয়, আসলে এই বিষয়। তো এই হচ্ছে কথা। এখন আমি রিজুম করে দিলাম। তোমরা আমাকে বলো যে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা সেই প্রশ্ন করো। হুম, আমার আম্মা, হ্যাঁ, তাহিদ, আমার মা কুরবানির ঈদের দিন ফজরের নামাজে যুক্ত হতে মারা গেছে। রংপুরে আমার সাথে দেখা করতে চাও তানভীর? আচ্ছা, রংপুরে দেখা করতে চাও না? আমি আগামীকাল রংপুরে যেতে যেতে তো বিকেল হয়ে যাবে। পরশুদিন দেখা করা যায় যদি, তাহলে আমি দেখি, আমি শিখবো যদি একটা পোস্ট দিব। আমি সুরভি উদ্যানের ওইদিকে যদি থাকি, তাহলে আইসো কালেক্টরেট সুরভি উদ্যানের ওইদিকে। আজকে ভাইয়ার ঘুম দিবস, আমি জানি না আজকে আমার ঘুম দিবস কিনা, তবে আমি যথেষ্ট ক্লান্ত, এটা সত্য। আমি গতকাল রাতে বিএমএ তে ছিলাম, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। আমার খুবই ক্লোজ ফ্রেন্ড ক্যাডেট কলেজের, ওখানে প্লাটুন কমান্ডার। তো গতকাল আমি এত বছর, মানে এত বছর, মানে বলবো যে অলমোস্ট 2-3 বছর পর ওর সাথে এত আড্ডা দেবার সুযোগ হয়েছে। তো ঘুমাতে ঘুমাতে অনেক রাত পরে আজকে সকাল 8টায় ছিল আমার বাস ঢাকায় আসার। তো আবার আজকে অনেক ক্লাস। তো আমি, এই হচ্ছে অবস্থা। হুম, আচ্ছা ঠিক আছে। প্রশ্নের উত্তরগুলো আসলে তুমি একটু দেখবা কিভাবে অ্যান্সার করা হয়েছে। তো আজকে তো 1 থেকে 20 পৃষ্ঠা পড়িয়েছি, আমি যা এখানে দিয়েছি উত্তর, 1 থেকে 20 পৃষ্ঠার মধ্যে সব তুমি পুরোপুরি নিজে নিজে উত্তর করতে পারবা না, কিন্তু অ্যাটলিস্ট তুমি এই আইডিয়াটা পাবা যে আমাদের বর্ণনামূলক প্রশ্ন কিভাবে উত্তর করতে হবে। কারণ এটা তো নতুন, এতদিন তো শুধুই সৃজনশীল ছিল, এখন তো বারবার বর্ণনামূলক প্রশ্ন আসলো। তো এই যে একজন জিনিস হচ্ছে ইকবালকে, ইকবাল হচ্ছে ডক্টর আল্লামা ইকবাল, ক্ষণজন্মা একজন কবি ছিলেন তিনি আর কি। এত ট্যালেন্টেড কবি পৃথিবীতে কম জন্মেছে। তো যাই হোক, শেষ করছি আমরা আজকের ক্লাসটা এখানেই। যদি কোনো প্রশ্ন থাকে তোমাদের গ্রুপে করো, প্রশ্নটা আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই তো উপন্যাসটা গল্পের ছলেই আমরা পড়তে থাকবো, সহপাঠটা। ঠিক আছে।
সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।